কয়েকদিন আগে আমার কাছে অডিটর জেনারেল সাহেব এসেছিলেন। এটি আমি রাজনৈতিকভাবে উপস্থাপন করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমি কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করছি না। এদেশের নাগরিক আপনারা, আপনারা এদেশে বড় হয়েছেন, আপনাদের সন্তানরাও এদেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি, একজন নাগরিক হিসাবে নয়। অডিটর জেনারেল সাহেব যখন আসলেন, উনি আমাকে কতগুলো ওনাদের রিপোর্টের অনেকগুলো বিষয় তুলে ধরলেন। রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হয়েছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। একই সাথে ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা, এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্টে ৩টি আসন, ৩টি আসনের ৩ জন সংসদ সদস্য এই সংসদ চলাকালীন সময় আমার কাছে এসেছিলেন কথা বলবেন। আমি খুব সংক্ষেপে শোনার পরে আমার মনে পড়লো যে কয়েক মাস আগে আর ৭-৮ মাস আগে মনে হয় ঘটনাটি পত্রিকায় পড়েছিলাম, কিছুটা ধারণা ছিল আমার। তো আমি বললাম যে সংসদ চলছে, ব্যস্ত আপনারা সবাই, আমরা ব্যস্ত, শেষ হলে আমি আপনাদের সময় দিচ্ছি। শেষ হওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম, এটিও পত্রিকায় এসেছে, পরের দিন আমি নিজেও দেখলাম পত্রিকায় এসেছে। যাই হোক, পিরোজপুর জেলা অনেকেরই হয়তো সেখানে আপনারা গিয়েছেন আপনাদের দায়িত্ব পালন করার সময় বা দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপারে ওনারা এসেছিলেন। স্বাভাবিকভাবে এলজিআরডি যেহেতু ভিতরে রাস্তাঘাটগুলো তৈরি করে মানুষের কষ্ট হচ্ছে, গত প্রায় ১ বছর ধরে কাজ সব বন্ধ আছে, উন্নয়ন করুক কাজ, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সেই জন্যই ওনারা এসেছিলেন যে কি করে কাজ শুরু করা যায়। আমি ওখানে সেক্রেটারি ছিলেন, মিনিস্টার ছিলেন। আমি কথা বলতে গিয়ে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, ৩৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়েই সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে ৩৫০০ কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে ৬,০০০ কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে আমাদেরকে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কতগুলো সমস্যার কথা বলেছেন, আবাসন সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, আপনারা আইটির জন্য যেটা এখানে একটি নতুন ইউনিটের কথা বলেছেন, এগুলোর জন্য অর্থ প্রয়োজন। দেখুন, আমি বা মিনিস্টার সাহেব আমরা যেই দায়িত্বে বসে আছি,
আমরা কিন্তু চাই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অন্তত অ্যাড্রেস করার জন্য আমরা চাই। স্বাভাবিকভাবে কেন আমরা চাইবো না? আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি, আপনারা আপনাদের যে নিত্যদিনকার সমস্যা, মানুষকে বেটার সার্ভিস দেওয়ার, সেটা আপনারা বেটারভাবে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু এই লিমিটেশনের জন্য, আপনারা অনেক লিমিটেশনের জন্য হয়তো আশানুরূপ সার্ভিস দিতে পারছেন না। আমি যে ঘটনাগুলো বলছি তার মাধ্যমে আমি বলতে চাইছি যে আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। আমরা অনেক বেটার কিছু করতে পারতাম। বাট আমাদেরকে যেমন করতে হবে, আমরা অ্যাভয়েডও করতে পারবো না, এটাও বাস্তবতা। অফিসারবৃন্দ, এখন আপনাদেরকে যেই কথাটি আমি বলতে যাচ্ছি, এই কথাটাই আমি আপনাদেরকে সেই জন্যই বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি। আমি প্রথমে কাজটি করেছি বলেই আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। সেটি হচ্ছে, পত্রিকায় দেখেছেন আপনারা, নিউজটি এসছে, আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাবিনেট সদস্য যারা আছেন তাদের জ্বালানি তেলের যেই অ্যালটমেন্ট আছে সেটি আমরা 30% কমিয়ে দিয়েছি। সরকারের যতটুকু সাশ্রয় হোক, সাশ্রয় হয়, যেটুকু সাশ্রয় হবে তাতে যে অনেক বড় কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু এইটুক সাশ্রয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মানুষ এসেছিল একটা কমপ্লেন নিয়ে যে তার ছেলে অনেক মিষ্টি খায়, সেটি কিভাবে কমানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পরে আসতে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব সম্ভবত নিজেও একটু মিষ্টি পছন্দ করতেন। উনি 3 দিন পরে যখন লোকটা আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গিয়ে বলো তোমার ছেলেকে মিষ্টি কম খেতে। বলে আপনি 3 দিন আগে বললেই হতো। ঘটনাটা আপনারা জানেন, যারা জানেন আপনারা সবাই ঘটনাটা জানেন। এই যে ক্যাবিনেট সদস্যরা ডিসিশন নিয়েছেন যে ওনাদের 30% তেল ওনারা কম ব্যবহার করবেন, আমি বলছি না যে আপনারা করবেন, আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব না, সকল ক্ষেত্রে আপনাদেরকে সার্ভিস যেহেতু দিতে হয়। আমরা সেক্ষেত্রে এমার্জেন্সি যারা আছে, আপনারা যেমন এমার্জেন্সি মেডিকেল আছে, ফায়ার ব্রিগেড আছে, এরকম ক্ষেত্রে আমরা সেটিকে যেই সাসপেনশন দিচ্ছিল সেটা আমরা উইথড্র করেছি। বাট অন্যান্য আরো অনেক ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমার অবস্থান থেকে, আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। অফিসারবৃন্দ, বিষয়টি হচ্ছে আমরা চেলে তো চেতেই পারি আমরা যে এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তবে আমরা একটু অন্যভাবে তো চেষ্টা করলেও করতে পারি যে ঠিক আছে, আমি আমার রাষ্ট্রকে কি দিতে পারি, কতটুকু দিতে পারি। অবশ্যই আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি জান বাজি রেখেও সার্ভিস দিচ্ছেন। এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ জান বাজি রেখেও আপনি সার্ভিস দিচ্ছেন। এর বাইরেও কিছু তো আমরা দিতে পারি, যে জিনিসটা না হলেই নয়। আমরা অনেক জিনিস আছে এরকম যে এই জিনিসটা আমরা যদি স্কিপ করি, আমরা যদি বাদ দিই তাহলেও হবে, এবং তাতে রাষ্ট্র বা সরকারের কিছুটা হলেও সেভ হবে। আমরা যদি এই মানসিকতা, এই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আমি জিনিসটা চেষ্টা করেছি আমার অবস্থান থেকে কিছুটা হলেও করতে, এবং সেইটা করার পরেই সেই সৎ সাহসটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, আসুন আমরা এই ঘরে দাঁড়িয়ে, আমি এই পিএমও যারা স্টাফ আছেন তাদের আমি ওতনার পরে প্রথম যখন এই অফিসে আসলাম তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম। আমি মনে করি এই কথাটি আজকেও এই ঘরে যারা আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। সেই কথাটি হচ্ছে, দেখুন আমরা এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছি
বাংলাদেশের 20 কোটি মানুষের তুলনায় আমরা কিন্তু সবাই প্রিভিলেজড, কিন্তু কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই প্রিভিলেজ, অনেকের থেকে অনেক কোটি গুণ বেশি প্রিভিলেজ। যেহেতু আমরা প্রিভিলেজড, আসুন না আমরা চেষ্টা করি কিছুটা হলেও যদি কম প্রিভিলেজ নেই, তাতে যদি কিছুটা আমরা প্রত্যেকে যদি একটু একটু করে ছাড় দেই, তাহলে কিন্তু অনেক বড় ছাড় হবে।